স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ইরানের $20,000 ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ $40 লাখ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে চীনের আলোচনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নিউ ইয়র্কের চিঠি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টেনে এনেছে ইসরায়েল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইরানে খুলছে অফিস, ক্ষেপণাস্ত্র বোমার মধ্যেও স্বাভাবিকে ফেরার চেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যেসব বিপদে বাংলাদেশের অর্থনীতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিজের কামিকাজে ড্রোন এখন যুদ্ধক্ষেত্রে এক ভয়ঙ্কর আতঙ্ক হয়ে উঠেছে। এর রয়েছে জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন, রাডার এড়িয়ে যাওয়ার সক্ষমতা এবং 40 থেকে 50 কেজি বিস্ফোরক বহনের ক্ষমতা। মাত্র 20,000 থেকে 50,000 মার্কিন ডলার খরচে এক একটি শাহের ড্রোন তৈরি করা যায়। বিপুল পরিমাণে উৎপাদন করা সম্ভব বলে এসব ড্রোন দিয়ে যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই দিশেহারা করে দেওয়া সম্ভব। শাহেদ 131 ও 136 সিরিজের এসব ড্রোন মূলত সাধারণ মানের ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইরান এগুলিকেই প্রতিরোধের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শত শত মাইল পথ পাড়ি দিয়ে ড্রোনগুলো সামরিক ঘাঁটি, তেল শোধনাগার ও বেসামরিক স্থাপনায় নিখুঁতভাবে আঘাত হানছে। হাইপারসনিক গতি বা অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তির নয়, বরং এই ড্রোনের মূল শক্তি হল এর বিপুল সংখ্যা। যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়টের মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে ইরান শত শত ড্রোনের ঢেউ পাঠায়। সংক্ষেপে বললে, ইরানের কৌশল হল এই উড়ন্ত ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমে প্রতিপক্ষের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দেওয়া, এরপর বড় ও শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো, যেন এগুলো অনায়াসেই লক্ষ্যভেদে সফল হয়। নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরান এ পর্যন্ত 2,000-এর বেশি ড্রোন ছুড়েছে। তবে মার্কিন প্রযুক্তির প্যাট্রিয়ট বা থার্ড ব্যবস্থার কার্যকারিতাও উল্লেখ করার মতো। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোনের 90% বেশি রুখে দিতে পেরেছে। অন্য কিছু দেশ এই সাফল্যের হার 96% পর্যন্ত বলে দাবি করেছে। আশ্চর্যের বিষয় হল, এসব ড্রোনের বেশিরভাগ ভূপাতিত করা হলেও ইরানের জন্য তা এক ধরনের জয়, কারণ মাত্র $20,000 একটি ড্রোন ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে প্রায় 40 লাখ মানে $4 মিলিয়ন মূল্যের শক্তিশালী রকেট খরচ করতে হয়। 4 বছর আগে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকেই পশ্চিমা বিশ্ব একটি বড় সমস্যার কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। তা হল শাহেদ ড্রোনের উৎপাদন খরচের সঙ্গে একে ঠেকানোর খরচের বিশাল ব্যবধান। এদিকে মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর অবস্থান সম্পর্কিত গোয়েন্দা তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া। এতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করতে তেহরানের জন্য সুবিধা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদন অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকেই রাশিয়া ইরানকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক সম্পদের অবস্থান সম্পর্কে তথ্য দিচ্ছে। এর মধ্যে মার্কিন যুদ্ধজাহাজ, সামরিক বিমান এবং বিভিন্ন ঘাঁটির অবস্থানও রয়েছে। একজন মার্কিন কর্মকর্তা বলেন, এই সহায়তা বেশ বিস্তৃত একটি প্রচেষ্টা বলেই মনে হচ্ছে। এর আগে দ্য নিউ ইয়র্ক টাইমস এক বিশ্লেষণে জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের অন্তত 7টি মার্কিন সামরিক স্থাপনার যোগাযোগ ও রাডার ব্যবস্থার কাছাকাছি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সপ্তাহান্ত ও সোমবার চালানো এসব হামলার লক্ষ্য ছিল বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলো। হামলায় স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল, রাডার ডোম সহ এমন কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো উপসাগরে মার্কিন বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ। বিশ্লেষণে প্রশ্ন উঠেছে, কিভাবে ইরান এত নির্ভুলভাবে বিভিন্ন দেশে থাকা সংবেদনশীল মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার দেওয়া গোয়েন্দা তথ্য ইরানকে এই হামলার পরিকল্পনা করতে সহায়তা করছে। কর্মকর্তাদের মতে, যুদ্ধ শুরুর 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে মার্কিন বাহিনীর অবস্থান শনাক্ত করার ক্ষেত্রে ইরানের নিজস্ব সক্ষমতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাইরের গোয়েন্দা তথ্য তেহরানের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও চীন এই সংঘাতে তেহরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে রাশিয়ার সঙ্গে ইরানের প্রতিরক্ষা সহযোগিতা চীনের তুলনায় অনেক বেশি। 2022 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযান শুরুর পর থেকে তেহরান মস্কোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠে। ইরান রাশিয়াকে এমন প্রযুক্তি দিয়েছে যার মাধ্যমে কম খরচের আক্রমণাত্মক ড্রোন তৈরি করা সম্ভব হয়েছে। এসব ড্রোন ইউক্রেনের বিভিন্ন শহরে হামলায় ব্যবহার করা হয়েছে এবং কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করেছে। এ বিষয়ে অবগত এক মার্কিন কর্মকর্তা বলেন, রাশিয়ানরা খুব ভালোভাবেই জানে আমরা ইউক্রেনকে কী ধরনের সহায়তা দিচ্ছিলাম, তাই কিছুটা প্রতিশোধ নেওয়ার সুযোগ তারা পেয়ে খুশি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার পরও ইরান পিছু হাঁটার কোনো লক্ষণ দেখাচ্ছে না। গত এক সপ্তাহে তেহরান সামরিক স্থাপনা, দ্বৈতনিক মিশন এবং জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্রদের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করেছে। সবচেয়ে আলোচিত হামলাগুলোর একটি ছিল কাতারের আল উদেইদ এয়ারবেস, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এছাড়া রিয়াদ ও কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসেও ইরানি ড্রোন আঘাত হেনেছে। সৌদি আরব ও কাতারের তেল ও গ্যাস অবকাঠামোতেও একাধিক হামলা চালানো হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই যুদ্ধ কতদিন চলবে সে বিষয়ে তার কোনো সময়সীমা নেই। উভয় পক্ষই মনে করছে শেষ পর্যন্ত প্রতিপক্ষই আগে নতি স্বীকার করবে। বিশ্লেষকদের মতে যদি রাশিয়ার গোয়েন্দা সহায়তা অব্যাহত থাকে তাহলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের হামলা আরও ঘন ঘন এবং আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। আরও জানিয়ে দেব হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে চীনের আলোচনা। হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাসবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনা করছে চীন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ নৌপথ প্রায় অচল হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। খবর রয়টার্স। দূতনৈতিক সূত্রের বরাতে রয়টার্স জানায়, চীন চায় যেন তাদের তেলবাহী জাহাজ এবং কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করতে পারে। চীন মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং দেশটির প্রায় ৪৫% তেল এই প্রণালী দিয়ে আসে। যুদ্ধ শুরুর পর ইরানের পদক্ষেপে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। ফলে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 1/5 ঝুঁকির মুখে পড়েছে। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী আয়রন মেইডেন নামে একটি জাহাজ সম্প্রতি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজটি পার হওয়ার আগে তার সংকেতে চায়না ওনার হিসেবে পরিচয় পরিবর্তন করে। তবে বাজারে স্থিতি ফেরাতে আরও অনেক জাহাজ চলাচল প্রয়োজন বলে বিশ্লেষকরা মনে করছেন। সংঘাত শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 15% বেশি বেড়েছে। একই সঙ্গে ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনা ও জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসেল ট্র্যাকিং প্রতিষ্ঠান ভর্টেক্সার তথ্য অনুযায়ী 1 মার্চ হরমুজ প্রণালী দিয়ে মাত্র 4টি তেলবাহী ট্যাঙ্কার চলাচল করেছে, যেখানে জানুয়ারি থেকে প্রতিদিন গড়ে প্রায় 24টি জাহাজ চলাচল করত। বর্তমানে প্রায় 300টি তেলবাহী ট্যাঙ্কার ওই প্রণালীর ভেতরে অবস্থান করছে বলে জানা গেছে। শিল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে যে কয়েকটি জাহাজ হরমুজ প্রণালী পার হচ্ছে তার বেশিরভাগই চীন বা ইরানের মালিকানাধীন। দুবাই ভিত্তিক আল খালিজ সুগারের ব্যবস্থাপনা পরিচালক জমাল আল ঘুরাইর বলেন, কিছু চীনি বহনকারী জাহাজ প্রণালী দিয়ে যেতে পারলেও অন্য অনেক জাহাজকে অনুমতি দেওয়া হচ্ছে না। এর আগে ইরান ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশ ও তাদের মিত্রদের কোনো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেওয়া হবে না। তবে ওই ঘোষণায় চীনের জাহাজ সম্পর্কে কোনো উল্লেখ করা হয়নি। এদিকে নিউ ইয়র্কের চিঠি, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টেনে এনেছে ইসরায়েল। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যুগে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য কৌশল ছিল জ্বালানি তেলের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ, জাতীয়তাবাদী ও বামপন্থী আন্দোলন দমন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মিত্র শাসক গোষ্ঠীকে সমর্থন। বাস্তববাদী রাজনৈতিক তত্ত্বের অন্যতম প্রবক্তা জার্মান বংশোদ্ভূত হ্যান্স মর্গেনথাউ তার পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থে অটোমান সাম্রাজ্যের প্রতিরক্ষায় এগিয়ে আসা রাশিয়ার বিরুদ্ধে ব্রিটেন ও ফ্রান্সের ক্রাইমিয়ান যুদ্ধের 1853 থেকে 1856 উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রনায়কদের সতর্ক করেছিলেন, আপনাদের ছোট মিত্রকে কখনো একটি বড় যুদ্ধে টেনে আনবেন না।
কিন্তু ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিনিয়ত হুমকি থেকে এখন সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ঘটনা তার নিজের স্বার্থ রক্ষার চেয়ে বরং ইসরায়েলের চরমপন্থী নেতা বেঞ্জামিন নেতানিয়াহুর আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার পক্ষে সামরিক ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকৃতপক্ষে নেতানিয়াহুর অভিলাষ পূরণের যুদ্ধে যোগ দিয়েছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রচলিত কৌশল থেকে ট্রাম্প সম্পূর্ণ সরে গিয়ে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধিপত্যই যে খর্ব করার ঝুঁকি গ্রহণ করেছেন, শুধু তাই নয়, তিনি বৈশ্বিক নিরাপত্তা ও ভবিষ্যৎ আন্তর্জাতিক ব্যবস্থাকে অত্যন্ত বিপজ্জনক এক অবস্থার মধ্যে ফেলেছেন। দীর্ঘদিন ধরে ইসরায়েল ইরানকে পারমাণবিক ও সন্ত্রাসী হুমকি হিসাবে চিত্রিত করে এই হুমকির কথা বলে একদিকে ইসরায়েলি জনগণকে ইরানের বিরুদ্ধে উস্কানি দিয়ে আসছিল, অন্যদিকে ওয়াশিংটনের নীতি নির্ধারক মহলের নিঃশর্ত সমর্থন নিশ্চিত করেছিল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহজ শিকারে পরিণত হয়েছিল ইরান। ইরানের বিরুদ্ধে সব ধরনের অবরোধ ইসরায়েলের কাছে ছিল যৌক্তিক। পাশাপাশি তারা ইরানে নাশকতা, সরকার বিরোধীদের ইন্ধন যোগানো, সাইবার হামলা চালানো, এমনকি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার প্রস্তুতি গ্রহণ করছিল। কিন্তু একটি আত্মসম্মানশীল ও ঐতিহ্যবাহী সমাজ সম্পর্কে ইসরায়েল ও তার মদতদাতা যুক্তরাষ্ট্রের হিসাব নিকাশ বিপজ্জনকভাবে বিভ্রান্তিকর ছিল। বিদেশি আধিপত্যের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের ইতিহাস দীর্ঘ। ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের হস্তক্ষেপ থেকে শুরু করে 1953 সালে আমেরিকা সমর্থিত সামরিক অভ্যুত্থান কোনোটাই সফল হতে পারেনি। পাশ্চাত্যের বড় শক্তিগুলোর সঙ্গে সংঘাতে ইরানি জনগোষ্ঠী ব্যাপক ক্ষতির সম্মুখীন হলেও আমেরিকার জনগণ লাভবান হয়নি এবং আঞ্চলিক স্থিতিশীলতাও প্রতিষ্ঠিত হয়নি। ইসরায়েলের হয়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মাত্র 1 সপ্তাহ অতিবাহিত হয়েছে। ইরানের 2000-এর বেশি অবস্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ করেছে। ইরান পাল্টা ব্যবস্থা হিসাবে ইসরায়েলের বিভিন্ন শহরে সামরিক ও কৌশলগত অবস্থানে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে। মধ্যপ্রাচ্যের যেসব দেশে আমেরিকান সামরিক ঘাঁটি ও গোয়েন্দা অবস্থান রয়েছে, প্রতিটিতে ইতোমধ্যে মিসাইল হামলা চালিয়েছে। প্রায় 5 দশক ধরে বাণিজ্যিক অবরোধের কবলে পড়ে বিধ্বস্ত অর্থনীতির নিঃসঙ্গ দেশ ইরান আমেরিকার মতো একটি পরাশক্তির বিরুদ্ধে একা লড়ে 1 সপ্তাহ টিকে থেকে বিশ্বের সব দেশ ও শক্তিকে বিস্ময়ের ঘোরের মধ্যে ফেলেছে। প্রেসিডেন্ট ট্রাম্পও ভেবেছিলেন ইরানের সাংবিধানিক শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর ইসলামী শাসকদের ক্ষমতার কেন্দ্র তাসের ঘরের মতো গুড়িয়ে যাবে। বিগত 47 বছর ধরে চলে আসা শাসনের অবসান ঘটবে এবং সরকার বিরোধী ইরানি জনগোষ্ঠী রাস্তায় বেরিয়ে আসবে এবং তার কাঙ্ক্ষিত রেজিম চেঞ্জের স্বপ্ন পূরণ হবে। কিন্তু তার পরিবর্তে ইরান ব্যাপক পাল্টা ব্যবস্থা গ্রহণ করায় তিনি হতাশ হয়েছেন। 1 সপ্তাহের মধ্যে যে কাজ সম্পন্ন হবে বলে তার ধারণা ছিল, তা সূত্রে 4-5 সপ্তাহের মধ্যে অভিযান সম্পন্ন করার লক্ষ্য স্থির করেছেন। কিন্তু তাতেও ইরানকে কাবু করা সম্ভব হবে না আশঙ্কা করে তিনি অনির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধ চলতে পারে বলে আভাস দিয়েছেন। আরও জানিয়ে দেব, ইরানে খুলছে অফিস, ক্ষেপণাস্ত্র বোমার মধ্যেও স্বাভাবিকে ফেরার চেষ্টা। ইরানে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে এরই মধ্যে অফিস আদালত খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারা জানিয়েছে 20% কর্মী আগামী রোববার থেকে অফিস করবেন। এদিকে হামলার আশঙ্কা থাকার পরও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফ্লাইট চালু হচ্ছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার বেশ কিছু ফ্লাইট মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন দেশে ছেড়ে গেছে। ইরানে গত 28 ফেব্রুয়ারি হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী। এদিন হত্যা করা হয় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। পাল্টা হামলা শুরু করে ইরানও। এর মধ্য দিয়ে প্রশাসনিক কার্যক্রম ভেঙে পড়ে। তবে এই কাজে গতি আনার ঘোষণা দেওয়া হয়েছে গতকাল। আল জাজিরার খবরে বলা হয়, রোববার থেকে দেশটির সব মন্ত্রণালয়ের কার্যক্রম চালু হবে। সব সরকারি সংস্থার অফিস খুলে দেওয়া হবে। তেহরান প্রদেশে 20% সরকারি কর্মকর্তা-কর্মচারী অফিসে যাবেন। আল জাজিরার খবরে বলা হয়, রোববার থেকে সরকারি অফিসে পুরুষেরা গেলেও নারীরা ঘরে থেকে অফিস করবেন, রিমোট অফিস। কিছু ব্যাংকের কার্যক্রম চলবে। এদিকে যুদ্ধ শুরুর পরও জরুরি সেবা স্বাভাবিক রাখা হয়েছিল। মরদেহ দাফনের সঙ্গে যারা জড়িত, মিউনিসিপ্যালিটি, মেডিকেল সেন্টার, সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রম এগিয়ে নিচ্ছিল। এসব কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছে ইরান সরকার। তেহরানের প্রাদেশিক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রদেশের সব ব্যবস্থাপক পদমর্যাদার কর্মকর্তাদের অফিসে গিয়ে কাজ করতে হবে রোববার থেকে। এদিকে ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যেসব বিপদে বাংলাদেশের অর্থনীতি।
যৌথভাবে ইরানে সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি এবং ইরানের পাল্টা হামলার পর বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। এতে বড় 5 ধরনের চাপের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায়, বিশেষ করে গ্যাস ও এলএনজি সরবরাহে। বিশ্লেষকদের মতে এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতে একযোগে কয়েকটি বড় চাপ তৈরি হতে পারে। গ্যাস সংকট, বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়া, কৃষিতে সেচ ব্যাহত হওয়া, শিপিং ব্যয় বৃদ্ধি এবং রেমিটেন্স প্রবাহে অনিশ্চয়তা, এসব মিলেই তৈরি হতে পারে এক ধরনের পারফেক্ট ইকোনমিক স্টর্ম। জ্বালানি খাত। বর্তমানে বাংলাদেশের জ্বালানি খাতের সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে গ্যাস সরবরাহ ঘিরে। দেশীয় গ্যাস ক্ষেত্রের উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কারখানার চাহিদা মেটাতে আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরতা দ্রুত বেড়েছে। এলএনজির বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও ওমান থেকে। এসব জাহাজের প্রধান নৌপথই হরমুজ প্রণালী। যুদ্ধ পরিস্থিতির কারণে এই রুট ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নতুন এলএনজি কার্গো আসা বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এলএনজি কার্গো না এলে দেশে গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে। এতে প্রথম ধাক্কা লাগবে বিদ্যুৎ উৎপাদনে। দেশের অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্র গ্যাস নির্ভর হওয়ায় গ্যাস সংকট দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন কমে গিয়ে লোডশেডিং বেড়ে যেতে পারে। গ্যাস সংকটের আরেকটি বড় প্রভাব পড়তে পারে শিল্প খাতে। গ্যাস নির্ভর কারখানাগুলো উৎপাদন কমাতে বাধ্য হলে রপ্তানি নির্ভর শিল্পে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। গ্যাস সংকট। গ্যাসের পাশাপাশি অপরিশোধিত তেল সরবরাহেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশের অপরিশোধিত তেলের বড় অংশ আসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে। এই তেলও পরিবাহিত হয় হরমুজ প্রণালী হয়ে। সৌদি আরবের বৃহত্তম তেল টার্মিনাল রাস তানুরা এলাকায় ড্রোন হামলার পর লোডিং কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হওয়ায় সরবরাহ শৃঙ্খলে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে, পরিকল্পিত আমদানি সূচি ঠিক থাকলে তাৎক্ষণিক সংকটের আশঙ্কা নেই। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বিপিসির হিসাব অনুযায়ী বর্তমানে দেশে ডিজেল 2,14,062 টন, প্রায় 14 দিনের চাহিদা, অকটেন 36,640 টন 28 দিন, পেট্রোল 21,092 টন 15 দিন, জেট ফিউয়েল 60,020 টন 30 দিন, ফার্নেস অয়েল প্রায় 93 দিনের ও কেরোসিন প্রায় 241 দিনের মজুদ রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই মজুদ স্বল্পমেয়াদী সংকট সামাল দিতে সক্ষম হলেও দীর্ঘমেয়াদী সংঘাত হলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠতে পারে।